যদি সবকিছু ঠিকঠাক থাকে, 5ই আগস্ট যেমন একটা ম্যাজিক ঘটেছে, যে ম্যাজিকের মাধ্যমে আমাদের উপদেষ্টা পরিষদে থাকা 3জন ছাত্রের জীবন রাতারাতি বদলে গেছে, সমন্বয়কদের জীবন রাতারাতি বদলে গেছে, আরও বিশাল এবং ম্যাসিভ আকারে উপদেষ্টা নাহিদের জীবন বদলে যাবে। হঠাৎ করেই ট্রাম্পের এই সরকার রাষ্ট্র ক্ষমতায় আসার পর ডক্টর ইউনুস এবং ট্রাম্প সরকারের মধ্যে কেমিস্ট্রিটা কিন্তু পজিটিভ ছিল, এখনো এক ধরনের পজিটিভ আছে। আসসালামু আলাইকুম দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং পরিস্থিতি বিবেচনায় আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনায় চলে যাই। তার আগে বলবো, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তাহলেই আপনার কাছে পৌঁছে যাবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় সব ধরনের গুরুত্বপূর্ণ নিউজ ভিডিওগুলো। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় ফিরে যাই। কংগ্রেচুলেশন। যদি সবকিছু ঠিকঠাক থাকে, 5ই আগস্ট যেমন একটা ম্যাজিক ঘটেছে, যে ম্যাজিকের মাধ্যমে আমাদের উপদেষ্টা পরিষদে থাকা 3জন ছাত্রের জীবন রাতারাতি বদলে গেছে, সমন্বয়কদের জীবন রাতারাতি বদলে গেছে, আরও বিশাল এবং ম্যাসিভ আকারে উপদেষ্টা নাহিদের জীবন বদলে যাবে। একটা ইতিহাসও তৈরি হইতে পারে, কারণ বাংলাদেশ সব সম্ভবের দেশ। খুব বেশি আশ্চর্য হবেন যদি ধরেন উপদেষ্টা নাহিদ তিনি প্রধানমন্ত্রী হয়ে যান। মানে শব্দটা শুনতে আপনার কাছে আপাতত কেমন লাগছে, তাই না? তো হইলেও হইতে পারে দর্শক, খুব শীঘ্রই, মানে আর হয়তো 8-10 দিনের মধ্যে ছাত্রদের যে রাজনৈতিক দল সেটা আত্মপ্রকাশ করতে যাচ্ছে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে, এর আগে আমি বলছিলাম একটা ভিডিওতে, তখন অনেকে আমাকে হাহারি এক দিছিলেন। ফাইনালি আমার কথাটাই সত্যি হয়েছে যে ছাত্রদের যে নতুন রাজনৈতিক দল মার্কেটে আসতে যাচ্ছে, সেই দলটির প্রধানের দায়িত্বে থাকছেন উপদেষ্টা নাহিদ। তো প্রশ্ন হচ্ছে, এই মুহূর্তে তো তিনি উপদেষ্টা, তিনি কিভাবে রাজনৈতিক দলে যাচ্ছেন? সূত্র হচ্ছে তিনি পদত্যাগ করে রাজনৈতিক দলে অন্তর্ভুক্ত হবেন। আর বাকি দুইজন উপদেষ্টা নাহিদ এবং মাহফুজ, গতকালকে বলছি, নাহিদ এমপি ইলেকশন করবে, তার বাবা এলাকাতে দোয়া টোয়া চাচ্ছে। নাহিদ তাদের ব্যক্তিগত ফান্ড হোক বা সরকারিভাবে হোক 10 লক্ষ টাকা এক মসজিদে দিছে, তো তারা তাদের কার্যক্রম চালাচ্ছে, আর মাহফুজও তার পলিসি চালাচ্ছে। তবে তারা একসাথে পদত্যাগ করবেন না, ধাপে ধাপে পদত্যাগ করবেন। দর্শক, গণমাধ্যমের বরাতে আমরা যতটুকু দেখছি যে আপনার ছাত্রদের নতুন দল যেটা, সেই নতুন দলের প্রধান হবেন উপদেষ্টা নাহিদ ইসলাম। আর দলের দায়িত্ব নেওয়ার আগেই সরকার থেকে তিনি পদত্যাগ করবেন, আর বাকিরা নির্বাচনের আগে। এখন নতুন দলের আবির্ভাব যেটা ঘটতে যাচ্ছে, ইতিমধ্যেই আপনার কি বলা হয়, তারা অনলাইনে তাদের দলের ফর্ম নিবন্ধন যেটা, সেটার কর্মকাণ্ড চালাচ্ছে। আর এর পাশাপাশি জনগণের কাছে যে দলটা কেমন হওয়া উচিত, এই দলের কাছে তাদের প্রত্যাশা কি, মানে মানুষ সামনে কি চাচ্ছে, তারপরে যে পরিবারতন্ত্র রাজনীতি বিএনপি বা আওয়ামী লীগের মধ্যে, জাতীয় পার্টির মধ্যে আছে, সেই পরিবারতন্ত্র রাজনীতির বাইরে কি চাচ্ছে, এই সকল কিছু মিলিয়ে তারা কিন্তু তাদের এই রাজনৈতিক দলটাকে ঢেলে সাজাতে চাচ্ছে। তবে তাদের প্রতি জনগণের আকাঙ্ক্ষা বা জনগণের কি বলে যে ট্রাস্টের ইস্যুটা কতটুকু, সেটা আমরা নর্মালি বোঝার সুযোগ নাই। সেটা শুধুমাত্র ভোটের মাধ্যমেই সামনে আসবে। যদিও ছাত্ররা শঙ্কিত যে তারা কয়টা সিট পাবে, কিন্তু ডক্টর ইউনূস বলছে তোমরা নামো। আর এটা নিয়ে বরাবরই বিএনপি এতদিন কথা বলছিল যে রাষ্ট্রীয় পদপদবি ব্যবহার করে আপনারা মানে সব দিকে নিজেদেরকে গোছাচ্ছেন, তারপর ঠিক ইলেকশনের আগ মুহূর্তে পদত্যাগ করবেন। আবার বিপিনুরও বলছিলেন ওদিন এই কথা, বিপিনুর আবার রাশেদ একই কথা বলছিল যে পদত্যাগ করবেন ক্ষমতায় যাওয়ার জন্য, কারণ ওই দলটা ক্ষমতামুখী দল হতে যাচ্ছে। ছাত্ররা আশাবাদী যে তাদের রাজনৈতিক দলকে মানুষ সমর্থন করবে, পাশাপাশি তাদের অল্প বয়সের পোলাপাইন যেন নির্বাচনে আসতে পারে, এমপি ইলেকশনে আসতে পারে। তো সেই জন্য কিন্তু সংবিধানেও 25-এর পরিবর্তে এমপি হওয়ার যোগ্যতা 21-এ নামাই দেওয়া হয়েছে। তবে এখানে যতগুলো ছেলে আছে, ঠান্ডা মাথার খেলোয়াড় হচ্ছে আমার কাছে মনে হয় নাহিদ। খুব বেশি কথা বলেন না, শান্ত স্বভাবের, বাট যেটা বলেন সেটা একটু ডিফারেন্ট ওয়েতেই করেন। আর আজকে আমরা দেখছি সার্জিস এবং হাসনাতের সাথে নাহিদ ইসলামের একটা ছবি প্রকাশিত হয়েছে। ইটস এ আইকনিক মেসেজ। তো আপনাদের কি মনে হচ্ছে? বাংলাদেশের ইতিহাসে অনেক রাজনৈতিক দলের আবির্ভাব ঘটছে, বাট প্রথম ধাপে আইসে তারা রাজনীতিতে খুব যে সফল হয়েছে তার ইতিহাস কিন্তু নাই। তবে কিংস পার্টি হিসাবে অনেকে সফল হয়েছে, কিংস পার্টি হিসেবে, কারণ বিএনপি এক সময় কিংস পার্টি ছিল, তো বিএনপি ক্ষমতার স্বাদ কিন্তু পাইছে। আর এরশাদ যখন ছিলেন কিংস পার্টি ছিলেন, ক্ষমতার স্বাদ পাইছেন। এখন ছাত্রদেরটা আপাতত আমরা হয়তো নির্বাচন হবার পরেই বুঝতে পারবো যে কি পরিমাণ জনসমর্থন ভোটের মাঠে তাদের আছে। বাট আমি আমার জায়গা থেকে কংগ্রেচুলেশন জানাই, বাংলাদেশে নতুন রাজনৈতিক দলের দরকার আছে। যখন আপনার হাতে একাধিক চয়েস বা অপশন থাকবে, তখন প্রত্যেকে আপনার কাস্টমার হিসাবে, ভোটার হিসাবে মূল্যায়ন করবে। আর নয়তো ওই যে একটা ট্রেন্ড থাকে যে আওয়ামী লীগের পরে বিএনপি আসবে, বিএনপির আওয়ামী লীগ আসবে, আর জামাত ইসলাম বা জাতীয় পার্টির মতন তারা জোট বাইদা যাইতে হবে। তো
দেখা যাক কি হয়। বাট কংগ্রেচুলেশন নাহিদ ইসলাম, ভালো থাকুন। কথায় আছে পুলিশের সাথে বন্ধুত্ব এবং শত্রুতা দুইটাই বিপজ্জনক। যদিও আমাদের সংবিধানে লেখা আছে, বা পুলিশের গঠনতন্ত্রে সংবিধান আছে কিনা জানি না, সরি, যে পুলিশ হচ্ছে মানুষের জনগণের বন্ধু। আচ্ছা যাই হোক, এখন আমরা বন্ধুদের দেখছি, আবার বেশি বন্ধু হয়ে গেলে কি হয়, আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয়ে যায়। তবে আমাদের আলোচনার টপিক হচ্ছে আমেরিকার নিয়ে। কথায় আছে আমেরিকার মতন দেশ যদি কারো বন্ধু হয় তাও মানে বিপদ আছে, শত্রু হলে তো মানে একদম অবস্থা কাহিল হয়ে যাবে। হঠাৎ করেই ট্রাম্পের এই সরকার রাষ্ট্র ক্ষমতায় আসার পর ডক্টর ইউনুস এবং ট্রাম্প সরকারের মধ্যে কেমিস্ট্রিটা কিন্তু পজিটিভ ছিল, এখনো এক ধরনের পজিটিভ আছে, বাট বাদ সাচ্ছে আরেক জায়গা থেকে। আপনাদের খেয়াল আছে নিশ্চয়ই, আওয়ামী লীগের সময় আমাদের আইন শৃঙ্খলা বাহিনী র্যাব এবং কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে একটা স্যাংশন আসছিল। কই থেকে আসছিল? মানবাধিকার দিবসে। কেন? তাদের দ্বারা অনেক মানবাধিকার লঙ্ঘন হয়েছে, রাইট? ওকে ফাইন। এখন সেই কোম্পানি মানে সেই গ্রুপ যেটার নাম হচ্ছে হিউম্যান রাইটস ওয়াচ, বুঝতে পারছেন, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আমেরিকা থেকে ডক্টর ইউনুস সরকারের কাছে একটা বার্তা পাঠাইছে। বার্তাটা কি? যে গেল 48 বা 60 ঘন্টা যাবৎ যে বুলডোজার ঝড়টা গেল, আইনের দৃষ্টিতে এটা কি লিগ্যাল না ইলিগ্যাল? ইলিগ্যাল আইনের দৃষ্টিতে। তবে যারা বিপ্লবী তারা বলছেন যে একটা সরকার পতনের পর যা ঘটবে সবটাই লিগ্যাল, ওই সরকারের সাথে যা ঘটবে। আচ্ছা, এখন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বলছে নো, আওয়ামী লীগের বিরুদ্ধে জনতার ক্ষোভ ন্যায্য। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বলছে আওয়ামী লীগ যা করছে ক্ষোভটা ন্যায্য, কিন্তু এই যে আইনের লঙ্ঘন করে তাদের বাড়িঘর ভাঙা হইল সেটাও তো অন্যায্য। পেঁচটা বোঝেন নাই, আসুন মূল ঘটনায় যাচ্ছি। আপনার ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ক্ষোভ ন্যায্য হলেও আইনের লঙ্ঘন ন্যায্য নয়। ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি এবং দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলা ভাঙচুর এবং সম্পত্তি রক্ষায় সরকারের ব্যর্থতা নিয়ে দেওয়া এক বিবৃতিতে এটা বার্তা দিয়েছে আপনার নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ, HRW। আপনার এই সংস্থাটির এশিয়া অঞ্চলের যিনি উপপরিচালক আছেন মীনাক্ষী গাঙ্গুলি, তিনি বলছেন যে বিপ্লবী জনতা না, উচ্ছৃঙ্খল জনতা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর পারিবারিক বাড়ি ধ্বংস করেছেন। দেখেন, এই হিউম্যান রাইটস এর কারণে আগে বিএনপি অনেক সুবিধা পাইছে, আমেরিকার অনেক মানত ভালোবাসত। কেন? আওয়ামী লীগের বিভিন্ন ইস্যুতে এই সংস্থাটা অ্যাক্টিভ ছিল। ইভেন সরকারের বিভিন্ন জায়গাতে স্যাংশন খাওয়াইছে, ওই স্যাংশন এখনো বলবৎ আছে। আজকে আবার সেই বার্তার একটা অংশ, যখন আগে যারা মজলুম ছিল তারাই এখন ওই মানবাধিকার সংস্থার দৃষ্টিতে নির্যাতকের ভূমিকায় চলে আসছে, আর আগে যারা নির্যাতক ছিল তারা এখন মজলুম ভূমিকায়। সময়ের খেলা এটা। আপনার জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের অধিবেশনে একটি সর্বসম্মত প্রস্তাব উপস্থাপন করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানানো হয়। যদিও সরকার এখন বলছে যাতে আর এরকম কোনো ঘটনা হয় কঠোর হস্তে দমন করা হবে। HRW মনে করে বাংলাদেশের ন্যায় বিচার দেখতে আগ্রহী জনগণের জাতিসংঘ সমর্থিত প্রক্রিয়াকে সমর্থন করা উচিত, যা সহিংসতা এবং প্রতিশোধের বদলে একটি নিরাপদ গণতান্ত্রিক ভবিষ্যৎ গড়তে সহায়তা করবে। বিবৃতিতে বলা হয়েছে তথাকথিত বুলডোজার শোভাযাত্রা নামে ঘোষণা দিয়েই হামলা চালানো হয়েছে, ইভেন যা সোশ্যাল মিডিয়াতে প্রচার হয়েছে, কিন্তু কর্তৃপক্ষ মানে সরকার এই পর্যন্ত সম্পত্তি রক্ষায় ব্যর্থ হয়েছে। গত বছর আগস্টে নির্যাতন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, জোরপূর্বক গুমসহ 15 বছরের দমন পীড়নের পর ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগে বাধ্য হন, নির্বাচনে গিয়েছেন, আর ধারাবাহিক অনেকজন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় ছিল তার সরকার। আর ফলে আপনার সর্বশেষ যে ঘটনা ঘটেছে এখানে এটা বলা হয়েছে। তো বলা হচ্ছে এইসব কারণে আওয়ামী লীগের বিরুদ্ধে যে ক্ষোভ বিক্ষোভ দেখা দিচ্ছে বা দেখা যাচ্ছে তা ন্যায্য, কিন্তু ওইটা ন্যায্য ঠিক আছে, ক্ষোভ দেখাবেন, কিন্তু ক্ষোভ দেখাইয়া তাদের বাড়িঘর ভাঙা ফেলবেন, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা মনে করছে এটা অন্যায্য। বাংলাদেশে আবারও মারাত্মক দমন পীড়নের দিকে ঝুঁকে পড়া উচিত নয় মনে করছে মানবাধিকার এই সংগঠনটি। বলছে যে এমন সময় ভাঙচুর হলো যখন হাসিনা তার সমর্থকদের উদ্দেশ্যে অনলাইনে ভাষণ দিচ্ছিলেন এবং প্রত্যর্পণের জন্য বাংলাদেশের কাছে মানে বাংলাদেশ ভারতের কাছে জোর দাবি জানাচ্ছে, কিন্তু হাসিনাকে ফেরত দেওয়ার আগে ভারত সরকারকে আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে প্রত্যর্পণের ঝুঁকি খতিয়ে দেখতে হবে। ভারত যদি ফেরত দিতে চায়, শেখ হাসিনা দেশে আসলে তার প্রাণ নাশ, প্রাণ ঝুঁকি বা যাদেরকে ফেরত দেবে সেটা কতটুকু। এখন এটা যখন আসছে এই প্রসঙ্গে আমাদের সরকারও রেসপন্স করেছে যে আপনার বলছে যে কি বলা হয় যে এটা নিয়ে সরকার খতিয়ে দেখছে আর এমন কোনো কিছু হবে না। এরপর আমরা দেখছি পিনাকি দাদা বলছে সবাই থামতে, সাংবাদিক ইলিয়াসও বলছেন, আর বলা হচ্ছে এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কারণ অপারেশন ডেভিল হান্ট চলছে। তো এই মেসেজগুলো কোথাও না কোথাও শান্তিতে নোবেল বিজয়ী যেহেতু তিনি, তো তার সরকার কর্তৃক মানবাধিকার লঙ্ঘন হবে সেটা আন্তর্জাতিক সংগঠন বা সংস্থাগুলো মনে করছে না। তো এখন যে না মনে করে এটাতে আওয়ামী লীগের জন্য কপাল খুলে গেছে। তবে
হয়তো ম্যাটার অফ টাইম, কিন্তু আবার ডেভিল হ্যান্ড শুরু হয়েছে। কিছুটা সুবিধা পাবে এখন আওয়ামী লীগের সাথে যা ঘটবে, আগে বিএনপি যে অ্যাডভান্টেজটা পাইতো, জামাত যেটা পাইতো, এটা এখন আওয়ামী লীগ পাওয়া শুরু করবে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার মূল থিম হচ্ছে আমারে মারছে এই জন্য আমি রিটার্ন মারমু, এটা হইতে পারে না। কিন্তু আমরা যে বাঙালি বোঝে না, তারা বিদেশি সাদা চামড়া, আমরা বাঙালি কই তুই আমারে একটা কিসবি তোর তো দাঁতের সাফা থাকতো না, রাইট? একবার খালি ফাইয়া লই রে বাড়ির গাড়াত, এরকম ডাক দেয়, খেলা হবে। HRW বাংলাদেশে এসে কোর্স করা উচিত, বাঙালি কিভাবে প্রতিশোধ দেয়। ভালো থাকুন।